বড় স্বাগত। দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছে আমি লুৎফর রহমান। বিরতির আগে যেটা বলছিলেন আপনি, শাহবাগের অন্তরাত্মা কি বলছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, জনাব আন্দালিব রহমান পার্থ আলোচনার শুরুতেই বলছিলেন যে আমরা এই যে প্রতিবেদন দেখানো হয়েছে অল্প সময়ের মধ্যেই এই গোল টেবিল সেই রকম একটা পক্ষ বিপক্ষের জায়গা নিয়ে নিয়েছে। রাজনীতি কিন্তু শত্রু মিত্র নির্ধারণ। আপনি বিরতির আগে কিছু প্রশ্নের অবতারণা করেছিলেন, সেগুলো যদি উত্তর দেন খুব সংক্ষেপে একটু। না, আমি উত্তর দিচ্ছি। আমি বলছি রাজনীতি কিন্তু শত্রু মিত্র নির্ধারণ ছাড়া এগোবে না। রাজনীতি যখন আপনি নির্ধারণ করতে যাচ্ছেন তখন তার শত্রু এবং মিত্র নির্ধারিত হবে। ফলে পক্ষ বিপক্ষ হওয়া আবশ্যিকভাবে কোনো নেতিবাচক ব্যাপার নয়। ফলে আমরা যখন রাজনীতির প্রশ্ন নিয়ে আসছি, শাহবাগ যে রাজনীতির প্রশ্নটা নিয়ে আসছে যে 1971 সালে যে প্রতিশ্রুতি মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি বাংলাদেশ চলবে, নাকি বাংলাদেশ তার উল্টো স্রোতে অথবা যেভাবে এখন চলছে সেভাবে চলবে? এখন শাহবাগের প্রতিশ্রুতিটা আজকে কিভাবে প্রতিফলিত হচ্ছে? 71 সালের ইতিহাসের মীমাংসা হয়নি। বাংলাদেশে কেন 42 বছর পরে এই আন্দোলন করতে হচ্ছে? 72 সালের সংবিধানই তো নির্ধারিত হওয়ার কথা ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যার অংশ নিয়েছে, তাদের অবস্থান বাংলাদেশে কি হবে। 72 সালের সংবিধানই তো নির্ধারণ করা উচিত ছিল যে এই যুদ্ধাপরাধ যারা করেছে তাদের কি ব্যবস্থা বাংলাদেশে হবে। সেই কাজগুলো হয়নি বলেই, এবং পরবর্তীতে এই যুদ্ধাপরাধীদের শক্তি, একদিকে শাসক শ্রেণীর গণবিরোধী রাজনীতি, অন্যদিকে নানানভাবে তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা, মন্ত্রীর পতাকা পর্যন্ত দেওয়া, সেই সব কিছুর হাত ধরে কিন্তু আজকে এই গৃহযুদ্ধের হুমকি পর্যন্ত এসছে। কিন্তু এই হুমকি দেওয়া মাত্রই কি আমরা 71 সালকে ভুলে যাব? আমরা 71 সালে লক্ষ মানুষের যে প্রতিশ্রুতি সেটাকে ভুলে যাব? আমরা ভুলতে পারি না। অন্তত তরুণ প্রজন্ম আমাদেরকে আশাবাদী করেছেন যে তারা এটা ভুলছেন না, এবং ওই ইতিহাসের মীমাংসা দিয়ে শুরু করতে হবে। যেহেতু বাংলাদেশ 42 বছর ধরে ওই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, কাল শুরু করতে হবে ইতিহাস থেকে, 71 সাল থেকেই। শুরুটা যদি আমরা সেখান থেকে করতে পারি, যদি যুদ্ধাপরাধের বিচার করতে পারি, যদি যারা যুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, তাদের অবস্থান বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে পারি, বাংলাদেশের বাকি প্রশ্নগুলোর মীমাংসা হবে। প্রশ্নগুলো কি? মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে যে অর্থনীতি নির্মিত হবে সেটা একটা উৎপাদনশীল অর্থনীতি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি যা হবে সেটা হবে গণতান্ত্রিক। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের সমাজ সংস্কৃতি হবে মানবিক, এবং সর্বোপরি বাংলাদেশ একটি সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন দেশ হবে। সেটা হবে কিনা ওই রাজনীতি আগামী দিনের প্রশ্ন, এবং আমার ধারণা তরুণ প্রজন্ম সেটা তুলছেন। সংঘর্ষ থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে ওই আওয়াজ শোনা, তার ভিত্তিতে রাজনীতিকে গঠিত করা। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম রাউন্ডের সবশেষ বক্তা আপনি, সবচেয়ে আমাদের প্রবীণ বক্তা। তো আপনি সবার বক্তব্য শুনে আপনি যদি এটাকে একটু সামারাইজ করেন প্রথম পর্বের জন্য, সমরাজল করি। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছিল মাহিবী চৌধুরী চমৎকারভাবে শুরু করছিলেন, আর ওনারা যে কজন এখানে আছেন সবাই রাজনীতির সঙ্গে খুব সক্রিয়ভাবে সম্পৃক্ত। নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নতুন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মধ্য থেকে আসবে, সেটা আমি এখনো বিশেষভাবে প্রত্যাশা করি। আওয়ামী লীগ করলে বা বিএনপি করলেই যে একে অপরের কোনো মঙ্গলজনক বিষয় চোখে পড়বে না তাও ভাবি না, কিন্তু ভাবি তখন যখন প্রতিযোগিতায় এগোতে গিয়ে দলীয় সংকীর্ণতার বাইরে আমরা কেউ আসতে পারি না। এরকম অবস্থাটা যখন হয় তখনই আমরা ব্যথিত হই। আপনার যে আলোচ্য বিষয়টি, সেই বিষয়টির ছিল যে সংঘাত, সহিংসতার যে সংকট, তার থেকে উত্তরণের বিষয়। সেই ক্ষেত্রে আমি আইন অঙ্গনের মানুষ হিসাবে আমি বলবো, সাম্প্রতিক যে সংঘাত সহিংসতা তা কিন্তু শুরু হয়েছে আইন মানব না এমন একটি প্রত্যয় থেকে। অর্থাৎ আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটি আদালত হয়েছে যেটাকে ট্রাইব্যুনাল বলে। এই ট্রাইব্যুনাল নিয়মানুগভাবে একটা বিচার প্রক্রিয়া চলছে। সেই বিচার প্রক্রিয়ায় একটি রায় হলো কাদের মোল্লার সাজা। এটার সঙ্গে অনেক মানুষ একমত হলেন না, তাদের দাবি যে সাজাটা যথার্থ হয়নি। এরকম দাবি মানুষের থাকতে পারে, বাদী পক্ষের দাবি একরকম থাকবে, আসামি পক্ষের দাবি একরকম থাকবে। সেই দাবি চলমান অবস্থায় আর একটি মামলায়, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় মৃত্যুদণ্ডাদেশ হলো। এই মামলায় কিন্তু আমাদের মনে রাখতে হবে তাদের সর্বোচ্চ পর্যায়ের আইনজীবী তারা এই মামলাকে কন্ডাক্ট করেছেন।
মামলা রায়ের বিরুদ্ধে যখন রায় হলো, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনাদের পরবর্তী কর্মসূচি কি। ওনারা বললেন যে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব, সেখানে আমরা ন্যায় বিচার পাবো, আমরা প্রত্যাশী। তাহলে লিগ্যাল প্রসেসে তারা ছিলেন, এটা তাদের অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু বাস্তবতা হলো কি, লিগ্যাল প্রসেসকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বাইরে ভয়ঙ্কর নৈরাজ্য তাণ্ডব লীলা সৃষ্টি করলো। এবং তারা স্ট্রেট তাদের পূর্বের থেকে যে কথাটা ছিল যে যদি কোনো রকম সাজা দেয়া হয় তাহলে গৃহযুদ্ধ মুখোমুখি তারা করবে, এবং সত্যি সত্যি রায়ের পরে তারা সে কাজটি করলো। এই কথাটা এই কারণেই বললাম যে তাহলে তো আর আইনের শাসন, আইনানুগ ব্যবস্থা, আদালত মানলাম না। সে কারণেই বলছি যে সাম্প্রতিক যে সংকট, এই সংকটটা সৃষ্টি হয়েছে কিন্তু আদালত মানব না, আইন মানব না, ভেঙে দিতে হবে এই চিন্তা চেতনা থেকে। সেই জন্য বলছি যে আওয়ামী লীগের এখানে দুজন সম্মানিত সংসদ সদস্য আছেন, জাতীয়তাবাদী দলের দুজন সংসদ সদস্য আছেন, সাবেক সংসদ সদস্য মাহিবী চৌধুরী সবসময় একটা ভিন্ন চিন্তা চেতনা রাখেন, তারাও আছেন। তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে ওনারা সবাই কিন্তু আইন প্রণেতা, ওনারা আইন বানাবেন, সেই আইন অনুযায়ী বিচার চলবে। আমি ভালো লাগলো না, বললাম যে আদালত মানি না, ভেঙে দিতে হবে, ভাঙচুর করব, খুন খারাপি করব, পুলিশ মারবো বা অন্যদেরকে মারবো, সেটা হতে পারে না। আজকে তো বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, রিয়েলিটি যেটা সেটা বলতে হবে। সেই মামলায় তারা কিন্তু একবারও মিছিল দিয়ে বলেননি যে এই আদালত মানি না, আইন মানি না, সব ভেঙে দিতে হবে, এমন কথা তারা বলেননি। তাহলে যারা আইন মানবো না, আদালত মানবো না, গৃহযুদ্ধ বাঁধাবো এমন কথা বলে, তাদের কেন বিএনপি নৈতিক সমর্থন হোক, অন্যভাবে সমর্থন হোক, বা তাদের সঙ্গে সঙ্গ গাঁট ছাড়া এটা কেন থাকবে? এই জিনিসটা কিন্তু আমার মতো অনেককে ভাবিয়ে তোলে। সেই জন্য আমি বলতে চাই যেটা, যে কিছু মৌলিক জায়গায় আমাদের একমত হতে হবে। গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে আইনের শাসন, আইনের শাসনের আমাদের কথা- সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা ফিরছি। জি দর্শক, আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি থেকে নুরুল আলম। জি আমি ব্যারিস্টার পার্থকে একটা প্রশ্ন করতে চাই যে আগামীকাল, আজকে ঐতিহাসিক 7ই মার্চ, উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে আমি বিশ্বাস করি। জি আগামীকাল ঐতিহাসিক 7ই মার্চ, এই আজকের যে 7ই মার্চ মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় অংশ, উনি এই হরতালকে সমর্থন করেন কিনা এই বিষয়টি ওনার মতো একজন নতুন প্রজন্মের এমপির কাছে, যিনি নিজেকে সবসময় নিরপেক্ষ হিসেবে বলেন এবং আমরাও সেটা বিশ্বাস করি, আমি ওনার কাছে এই প্রশ্ন জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আমি একটু শেষ করি, আমি 1 মিনিট শেষ করে দেবো। শেষ করার পর আমি যে শেষ। কথাটা আমার বিনয়ের সঙ্গে আমি আবেদন জানাতে চাই এখানে যারা আছেন তাদের কাছে, যে যারা উগ্র চিন্তা চেতনা পোষণ করেন, যারা আইন মানতেন চান না, যারা একসঙ্গে 63টি জেলায় বোমা বিস্ফোরণ ঘটান, যারা বলেন যে আমরা এই মানুষ সৃষ্ট আইন মানি না, যারা মানুষ মেনে টাঙিয়ে রাখতে চান, তাদের যদি ধারাবাহিকভাবে আমরা 71 থেকে শুরু করে এ পর্যন্ত দেখি, একই সূত্রে গ্রথিত যারা স্বাভাবিক বিচার কার্যক্রম এবং প্রক্রিয়ায় বিশ্বাস করেন না, তাদের যদি আমরা প্রশ্রয় না দিই, তাহলে এই যে সাম্প্রতিক সময়ের সংকট, এই জাতীয় সংকট কিন্তু সৃষ্টি হয় না, আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। ব্যারিস্টার আন্দাবুল রহমান পার্থ একটা কথা বলছেন, যে এর থেকে উত্তরণের জন্য বলছেন যে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায়ে। সাম্প্রতিক যে সংকটটা, এটা কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে না, এটা হলো দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হলো কেন সেটা নিয়ে। আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এনি যেটা বলছেন সেই বিষয়টা কিছু কিছু জায়গায় আমাদের গণহত্যার যে বিষয়টা উনি বলছেন, আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। গণহত্যার কিন্তু একটা সংজ্ঞা আছে, এটা আইনানুগভাবে আছে, ইন্টারন্যাশনালি আছে, বিভিন্ন রোম স্ট্যাটিউটে আছে, জেনেভা কনভেনশনে আছে। সাম্প্রতিক সময়ের ঘটনাকে আমরা বলতে পারি যে অনেকগুলো মানুষ মারা গেছে, এটা দুঃখজনক বলতে পারেন, বর্বরচিত বলেন, যে ভাষায় বলুন, এটাকে গণহত্যা বললে সাংবিধানিকভাবে, আবিধানিকভাবে, আন্তর্জাতিকভাবে গণহত্যা যেটাকে বলে সেইটাকে বিদ্রূপ করা হবে। গণহত্যা যেটা হয়েছে 1971 সনে হয়েছে, কনস্টিটিউশনালি শুধু না, ইন্টারন্যাশনালি রিকগনাইজড, যেটা সেটা কিন্তু 71 সনে হয়েছে। তাহলে সেই 71 সনে গণহত্যা ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিচার কার্যক্রমের সময় যদি দুই পক্ষের ভিতরে সহিংস অবস্থান, পুলিশ এবং তারা যদি হয়, আমি ধরেই নিই দুই পক্ষই, সেই ক্ষেত্রে এটাকে কোনোভাবে সহিংস বলা কোনোভাবে সঙ্গত হবে না। আর একটা জিনিস হলো, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো আপনার কাছে, আবারও সুযোগ পাবেন শাহবাগের আপনি। নির্দেশের প্রেক্ষিতে ওই কোন ইনস্টিটিউট পতাকা উত্তোলন করেছে করেন নাই, এইটা শিক্ষামন্ত্রী কিন্তু সেইটার প্রেক্ষিত নয়। বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, কনস্টিটিউশনাল ডিকটাম, সেইটা কারা করে না সেই বিষয়টি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
জি জি, আপনি মাইকটি নিয়ে বলেন এবং আপনি জি আপনি বলুন, আপনি প্রশ্নটির উত্তর দিয়ে তারপরে জি। আপনাকে ধন্যবাদ। অনেকগুলি ব্যাপার আসলে আসছে। প্রথমে আমি দর্শকের উত্তর দিই। হ্যাঁ, 7ই মার্চ তো বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে 7ই মার্চ ততদিন থাকবে। কিন্তু আমার মনে হয় আমাদের দর্শক আসলে জানেন না, কালকে হরতালটা কিন্তু আজকে বিএনপি অফিসে নির্দ্বিধায় যে পুলিশ গোলাগুলি করেছেন সেটার জন্য। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আমাদের স্বাধীনতা। অফকোর্স 7ই মার্চ বাংলাদেশের বঙ্গবন্ধুর সেই ভাষণ এবং স্বাধীনতার যতদিন থাকবে তার সাথে সবসময় থাকবে, তো সেটার প্রতি আমার রেসপেক্ট অবশ্যই আছে, সেটার সাথে এটার কোনো ব্যাপার না। আমি একটু বেশ কিছু কথা আছে আমি কারেক্ট করে দিই, একটু ছোট কারেক্ট করি। আমি কারো ফেভারে কথা বলছি না, জাস্ট রেজা ভাই আপনি যে বললেন বাচ্চু রাজাকারের হওয়ার পর, জাজমেন্ট হওয়ার পর কিন্তু কোনো আন্দোলন হয়নি। সাধারণত পলিটিক্স যারা করে, খারাপ হোক ভালো হোক, নীতিহীন নীতিআলা যেই দলই হোক, তাদের কোনো বিচার কাজ যদি হয় তাহলে পলিটিক্যালি যখন তাদের একটা অবস্থান থাকে তখন একটা আন্দোলন তারা করেন। তো এই কারণেই তারা হয়তো বলছেন আমরা মানি না, মানবো না। তা আপনার কথার প্রেক্ষিতে বললাম। আমি একটু শাহবাগ নিয়ে বলি, যদি আমি শাহবাগ টপিকটা আজকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আসলে ব্যাপারটা কি, আওয়ামী লীগের আজকেও পত্রিকা দেখবেন, ছাত্রলীগের অবস্থান দেখবেন আপনি, যে ছাত্রলীগ হাতে মাশাআল্লাহ কি সুন্দর চাকু ছুরি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়া করছে। তো ছাত্রলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে, যুবলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে। তো হঠাৎ আওয়ামী লীগ একটা গণজাগরণ লীগ যে বানাচ্ছিল সেটা আমরা বুঝিনি। প্রথমে যখন যুদ্ধাপরাধীর বিচারটা জিনিসটা হলো, ন্যাচারালি প্রত্যেকটা মানুষ ওখানে গিয়ে, অনেক মানুষ ওখানে গিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এবং আমি তো ওদিন তৃতীয় মাত্রায় বললাম যদি 5 লক্ষ লোক থাকে, 50 লক্ষ লোক বাইরে ছিল, ঘরে বসে সেটাকে সাপোর্ট করেছে। আমি আই হ্যাভ সিন সাকিব ভাই ভেরি ইমোশনাল অ্যাবাউট ইট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হতেই পারে, আমরাও সেটা নিয়ে। বাট ওই সময় কিন্তু এই ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় কারা এটা দেখেছে সেটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় একটা ইম্পর্টেন্ট ছিল, 6 দফা কিন্তু 2-3 দিন পর দেওয়া হয়েছে স্পিকারকে। ওই সময় কিন্তু দফা একটা ছিল যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই, এবং তার কারণে বাংলাদেশের সব মানুষ, আমি বললাম আর কি, যে ম্যাক্সিমাম মানুষই তাদের সাথে একমত হলো। কিন্তু তারপর কি আরম্ভ হলো আপনি দেখুন, তারপর আস্তে 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 কিন্তু তারা তাদের কাছ থেকে সরে আসলো। ইভেন যুদ্ধ অপরাধীর বিচার থেকে তারা ইসলামিক ব্যাংক বন্ধ পর্যন্ত চলে গেল, রেটিনা বন্ধ করো। তাহলে বাংলাদেশের ক্রিকেট টিম সাকিব আল হাসান সহ যারা গিয়েছিলেন তারা কি রেটিনা বন্ধ করতে গিয়েছিলেন? বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা যা গিয়েছিলেন তারা কি আমার দেশের মাহমুদুর রহমানের বিচার করতে গিয়েছিলেন? এবং আরেকটু কিছু দেখুন যে কিছু পক্ষপাতী, আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একজন স্ট্যাটাস দিয়েছিল, এত মানুষ মরে শেখ হাসিনা কেন মরে না, তাকে নিয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো। এখানে ব্লগাররা খালেদা, মানে বিরোধী দলীয় নেত্রীকে বলা হয় যে গণহত্যা, ওনাকে হত্যা করে আরম্ভ করতাম, কিন্তু সেই ব্যাপারে চুপচাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্লগের ব্যাপারটা আসলেন, একটা তদন্ত কমিটি হলো না। ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কার্টুন রাখলে তার জেল হয়ে যাচ্ছে। তো তারপর আবার আসলো কি, এই যে কথাটা ভাই বললেন যে জামাতের রাজনীতি বাতিল করো, এই কথাটা কিন্তু বড় পারসেপশনে ছিল যে ধর্মভিত্তিক ইসলামিক দল, একটা পারসেপশন ছিল। আমি রাইট রং বলছি না, করো ডিমান্ড, আচ্ছা এক্স্যাক্টলি। তো যদি ধর্মভিত্তিক রাজনীতিবাদের কথা আসে, তখন ইসলামিক দলগুলি চিন্তা করে ফেললো যে এরা কারা, এরা কোথা থেকে আসছে, এরা আমাদের কেন? তখন অস্তিত্বে যেয়ে দেখলো কোনো না কোনো ব্লগার নাস্তিক ছিলেন, অ্যান্টি ইসলাম ছিলেন, এবং গভর্নমেন্ট তাকে ডিফেন্ড করলেন, এবং সেই ভদ্রলোককে গভর্নমেন্ট দাঁড়িয়ে জাতীয় বীর বলেন। এবং শাহবাগকে কিছু কিছু পলিটিশিয়ান তাদের অবস্থান ঠিক করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেললেন, বলেন এটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যেখানে 30 লক্ষ লোক মারা গিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, কত মানুষ রাস্তায় পড়ে গিয়েছে। সেই মুক্তিযুদ্ধের সাথে নাকি শাহবাগের এই আন্দোলন, যেটা পুলিশ দ্বারা পরিবেষ্টিত, গভর্নমেন্টের টাকায় বিরিয়ানি খাওয়া, সেখানে বাথরুম সেট করা, সেখানে যেটা পরবর্তীতে যেটা হলো সেটা নাকি আন্দোলন হয়ে গেল। আমার কথাটা সামটাইমস উই গেট টু ইমোশনাল। হ্যাঁ, আমাদের এটা উচিত না, আমি বলি। তার আমি শেষ করি, ইউল হ্যাভ অল ইউর ফ্লোরস। আমরা এখনো বলছি, আমরা সেটার সাথে, আমি এখনো বলছি, যেদিন থেকে ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট হয়ে গেল সেদিন থেকে তারা পলিটিসাইজ হয়ে গেল। হ্যাঁ, অফকোর্স তারা না একটু আগে বললেন আমরা যেতে পারি, অফকোর্স যেতে পারেন, কিন্তু যখন এটা এই যে বেগম জিয়াকে নিয়ে এই ধরনের কথা বলা হলো, বা যেটা শাহরিয়ার একটু আগে বললেন যে 18 দলে যে যে আছে সবাই রাজাকার, দিস ইজ ইনসাল্ট। আমরা রাজাকার না, রাজাকার নই, রাজাকারের দোসর, রাজাকারের সমর্থন না, আমরা দোসর না। বিকজ ঠিক যেভাবে আপনারা এরশাদ সাহেবের দুর্নীতির দোসর না,
আমরাও সেভাবে দোষর না। যদি আমরা দোষর হই তাহলে এরশাদ সাহেবের 10 বছর দুর্নীতি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দাঁড়ান, আমি আরেকটা কথা বলি। আর এরশাদ সাহেবের রাজনীতির বাই প্রোডাক্ট যে রাজনৈতিক দলগুলি তারা অবশ্যই আপনার রাজনৈতিক আমরা দল অবশ্যই প্রতিষ্ঠিত বলছি। হয়েছিল এরশাদ সাহেবের রাজনীতির হাত ধরে। আমি আপনার সেটা কি সাথে বলবেন? একমত, আমি 100% আপনার সাথে একমত। গণতন্ত্র তো একটা প্রসেস যেটার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাব, এটার মানে এই না ওই ট্রমা আমাদের সারা জীবন থাকবে। বাট আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনি এটা বললেন, আমাদের বলতে হবে না এই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে পলিটিশিয়ানরা কম্প্রোমাইজ করছে, আমার তো বলতে হয় নাই। রাশেদ খান মেনন দাঁড়িয়ে বলেছে সাপের মাথায় চুমু খাবেন না, বাদল সাহেব বলেছে মায়ের সতীত্ব নিয়ে রাজনীতি হচ্ছে। এগুলি কি মিন করে? তার মানে কাদের মোল্লার ওয়াজ দিস দ্য বিগ পারসেপশন, ইট ওয়াজ আ পলিটিক্স, যার কারণে এটা হয়েছে। যখন জাগরণ মঞ্চে লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে তখন হিসাব উল্টে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে পার্থ ভাইয়ের কাছে। আপনি একজন ব্যারিস্টার, গণহত্যার ডেফিনেশন আপনার জানা মতে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ডেফিনেশন অফ গণহত্যা? আমি উত্তর দিচ্ছি। আপনি মনে করছেন আমি 18 দল করি বলে আমি বলতে পারবো না? আমি একদম একমত রেজা ভাইয়ের সাথে। আমি ওই পাতলা রাজনীতি করি না, একদম আমি একমত রেজা ভাইয়ের সাথে। গণহত্যা অনেক ওয়াইড একটা জায়গা, বাট আমাদের রাজনীতিতে আমরা অনেক সময় অনেক ওয়ার্ড ইউজ করে ফেলি, বাট সেটাকে একদম অন ফেস নেওয়ার কিছু নেই। এটা অনেকটা রেটরিক। এক্স্যাক্টলি হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ধন্যবাদ। আসছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। উনি আমরা একটু ওনার সঙ্গে কথা বলি। জি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি এই আলোচনা তো শুনছেন, তা আপনি কি বলবেন? আমি প্রথম থেকেই শুনছি। আমার জি। কয়েকটি প্রশ্ন আমি খুব অল্প সময়ে সেগুলো কয়েকজন প্রশ্নকর্তার কাছে করতে চাই। এক নম্বর হলো শাহরিয়ার আলম সাহেবের কাছে, যে আপনার কাছে একটি প্রশ্ন আছে। মন্ত্রিত্বের ভাগীদার জাতীয় পার্টির প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আজকে বলেছেন যে শাহবাগীদের এই কার্যক্রম মেনে নেওয়া যায় না, তোমরা কি এক একজন বঙ্গবন্ধু হয়ে গেছো? এবং দ্বিতীয়ত বলেছেন যে আমরা যুদ্ধ করার সময় এসেছে, আমরা এখন যুদ্ধ শুরু করব। তাহলে তো সরকারের মধ্য থেকে এই যুদ্ধ শুরু হয়েছে কিনা, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তারানা হালিমের কাছে আমার বিনীত প্রশ্ন, আমি মনোযোগ দিয়ে শুনেছি, সবারটাই শুনেছি। স্কাইপে সংলাপে বিচারপতি নিজামুল হক নাসিম আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনে বলেছেন যে দেলোয়ার হোসেন সাইদির মামলাটি টোটালি একটি গ্রাম্য সালিশ দরবারের মতো, এটাকে জাজমেন্ট বুঝে শুনে দিতে হবে। সেখানে সাইদি সাহেবের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেল। জি জি জি, আলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই দুটি, অথচ আওয়ামী লীগের যুদ্ধ অপরাধী মোবারক হোসেন, তার বিরুদ্ধে চার্জশিট হলো, কিন্তু তাকে গ্রেফতারও করা হলো না আজ পর্যন্ত, তিনি এখনো জামিনে আছেন। এই বৈপরীত্য কেন? ধন্যবাদ। জি জি, আপনি লাইনে থাকুন। যে আপনি যদি আগে প্রশ্ন উত্তর দেন আপনাকে। আমি প্রথম কথা হলো আমি আসলে আপনাদের বিভিন্ন নয়েজের কারণে প্রশ্নটি বুঝিনি। স্কাইপে সংলাপটি তিনি বলেছেন যে এটি অনেকটা বিচার সালিশের মতো হয়েছিল, যে উনি এখনো। আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি উনি ওনার নিজের দায়িত্ব স্বীকার করে নিয়ে উনি পদত্যাগী করেছেন। এবং আমার কাছে মনে হয় যে এখানে অনেকভাবে বলা হচ্ছে সরকারের স্টেজ, সরকারের সাজানো এত কিছু। সত্যি কথা বলি, আমি যতদূর জানি, অন্তত আমার কলিগদের মনোভাব আমি জানি, অনেকেই চেয়েছিলেন যে বিচারের রায়গুলো ফাঁসির আদেশই যদি হয়। কিন্তু অবশ্যই এটুকু বলবো, নিঃসন্দেহে বিচার বিভাগ স্বাধীন ছিল বলেই আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। কাজে সেই ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীন, সার্বভৌমভাবেই তারা তাদের রায় দিয়েছেন। এমনকি এই যে এবারে রায় হলো, সেখানেও তারা স্বাধীনভাবে রায় দিয়েছিলেন। যদি আমি বলি মোহাম্মদ জাফর ইকবাল, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তি, কিন্তু তার পিতার হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষভাবে কিন্তু যে চার্জগুলো প্রমাণিত হয়েছে, এই চার্জটিতে কিন্তু তাকে প্রমাণ করা যায়নি। কিন্তু যদি বলা হতো যে এই চার্জটি প্রমাণিত হয়েছে, এটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। আমি এই কারণে কথাটি বলছি যে বিচার বিভাগ স্বাধীনভাবে তার কাজ করেছে। আমি ছোট্ট একটি, এখানে আমাকে একটু সময় দিতে হবে। জি, ওইটা আসলে প্রত্যাশা ছিল, কিন্তু ওখানে কিন্তু আসলে ওই জাফর ইকবাল সাহেব সাক্ষী দিতেই যান নাই, সেই জন্য এবার আমরা ওই বিষয়টা আনলে মনে হয় আবারও আদালতের রায় নিয়ে কথাবার্তা উঠবে। না, আমি সেই জন্যই বলছি না, কিন্তু আমি বলছি যে এটা আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক সংসদ সদস্যকে, বা আমাদের কি চাওয়া ছিল, আমরা কি চেয়েছিলাম। আমরা উই হ্যাভ নট ইনফ্লুয়েন্স দ্য কোর্ট, এটাকে আমি এমফাসিস দিতে চাই, এবং এটাকে আমি মনে করতে চাই যে সরকারের একটি কৃতিত্ব। বিচারের স্বচ্ছতার কথা বলেছেন, আপিলের প্রভিশন আছে, শুধু সেটা নয়, কতজন সাক্ষী
সেখানে উপস্থাপন করেছে, কত জেরা সেখানে হয়েছে। আপনি এবার যে আচ্ছা, বিষয়টি এবং আমি যেটা আপনাদের বলছি, দেখুন যে নুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে শেষ অধিবেশনে 10 জনের ফাঁসি হয়েছে, শাস্তি হয়েছে। শীর্ষ যুদ্ধাপরাধী হারম্যান গোয়িং, ভন রিবেনট্রপ, আলফ্রেড রোজেনবার্গ, উইলিয়াম ফেব্রিক, জাপানের লজিং হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এমনকি এই যে আমরা যদি একদম শেষেই যাই, যে একটা ফান্ড হয়েছে সাইমন উইজেন্টাল, সেই ফান্ড দিয়ে যুদ্ধাপরাধীদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময় কারা যুদ্ধাপরাধী করেছে তাদের বার করে শাস্তি যাওয়ার জন্য এই ফান্ডটা ইউজ করা হয়। আমরা যদি আধুনিক এই বর্তমান সময়ে আসি, যেখানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন আইনের প্রতি সকলেরই শ্রদ্ধাশীল হতে হবে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং সেটি যদি হয় তাহলে আমাদের যে রায় হোক সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, আমরা বিক্ষুব্ধ। আই ওয়ান্ট টু মেক দিস পয়েন্ট ভেরি ক্লিয়ার। এখানে কিন্তু আইন আমার কণ্ঠরোধ করেনি, এখানেও করেনি, সংবিধানেও করেনি, আইনের কোনো পুস্তকে করেনি। আমি যে কোনো বাদী, যে কোনো বিবাদী, যে কোনো রায়ে সংক্ষুব্ধ হতে পারে। আমি সংক্ষুব্ধ হয়ে বলতে পারি যে হ্যাঁ, এই রায়ের এই আউটপুট না হয়ে এটা হলে আমি সন্তুষ্ট হতাম। আমি সেই ভাষাতেই কথা বলছি। আমি সংক্ষুব্ধ, এই দেশবাসী সংক্ষুব্ধ, শাহবাগ সংক্ষুব্ধ। আমি যে আপনি আরেকটা বিষয় আছে যেখানে আপনি বলছেন যে এই সমস্যা সমাধানের উপায় কি। আমি আসলে খুব দুঃখিত, কারণ কি আমার কাছে মনে হয় কোথায় যেন এই বাংলাদেশের নাগরিকরা এই দেশকে ভালো না বেসে আমি বাংলাদেশের এই দল করি, আমি বাংলাদেশের অমুক পার্টি করি, এইরকম ভাবে যেন শতভাগে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তিটা বাদ দিতে হবে। দেশের স্বার্থে, দেশের উন্নয়নের প্রশ্নে, দেশের ভালোর জন্য, দেশকে ভালোবাসার জন্য, মুক্তিযুদ্ধের জন্য কোনো বিভক্তি থাকতে পারে না। দেশের অর্থনীতির জন্য কোনো বিভক্তি থাকতে পারে না। আপনার কনস্টিটিউশনাল রাইট, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি হরতাল ডাকবেন, খুব ভালো কথা। আমার কি সেই স্বাধীনতা নাই যে আমি গাড়ি নিয়ে বার হব? দ্যাট ইজ অলসো মাই কনস্টিটিউশনাল রাইট। আপনি হরতাল উত্তরণের উপায়টি আমরা একেবারে আমাদের শেষাংশে খুঁজবো। আমরা দ্বিতীয় রাউন্ডে আছি। শাহরিয়ার ভাই, আপনি কিছু, আপনার কাছে একটি প্রশ্ন ছিল আলাল ভাই। জি, ধন্যবাদ। আলাল ভাইকে এখানে পেলে ভালো হতো, ওনার সাথে আমরা প্রায় দেখি। উনি লাইনে আছেন, উনি শুনছেন, ওনার সঙ্গে আপনি এখানে এরশাদ সাহেব কি বলেছেন, আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট। এরশাদ সাহেবের কোন স্টেটমেন্টের দায়িত্ব আওয়ামী লীগ নেবে না, এবং মানে জোটে আছেন, কিন্তু এগুলি সব ব্যক্তিগত মন্তব্য। এখানে না, তাহলে জামাতের দায় আমরা নেব কেন? না, আমি একটা জিনিস গ্যারান্টি, জামাতের দায় না, মানে যুদ্ধ নৈতিক সমর্থন দিয়েছেন আপনারা। কারণ আপনারা নৈতিক সমর্থন দিই নাই, আপনারা নৈতিক সমর্থন দিয়েছেন প্রতিটি ভাই। আমি ইন্টারাপ্ট করিনি, আপনারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন। একটু শাহরিয়ার ভাই বলুন। ওলামা মাশায়েখদের যে হরতাল, সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। আমরা আচ্ছা, আমি আজকে একটু বলি। ধন্যবাদ। এরশাদ সাহেব কোনোভাবেই শাহবাগের তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে শাহবাগী বলতে পারেন না। শাহবাগী শব্দটি আমার দেশের মাহমুদুর রহমানের সৃষ্টি করা শব্দ, কটাক্ষ করে তৈরি করা শব্দ শাহবাগী। এরশাদ সাহেব এটা বলতে পারেন না। সো আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য কোয়েশ্চেন দ্যাট মানে আলাল ভাই হ্যাজ রেইজড। থ্যাংক ইউ। পার্থ একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম শাহবাগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের মধ্যে স্ববিরোধিতা দেখিয়ে দিয়েছে, পক্ষ বিপক্ষ তৈরি করে দেখিয়ে দিয়েছে। উনি মাশাআল্লাহ ভালো বলেন, দেখতে সুন্দর, হ্যান্ডসাম এবং অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। উনি বলেছেন গণহত্যার পাতলা রাজনীতি উনি করেন না। তাহলে ম্যাডাম খালেদা জিয়া পাতলা রাজনীতি করেন? আমি শেষ করি। না, গণহত্যা যে শব্দটি, না, আমি আপনাকে বুঝাতে চেয়েছি যে আপনি যদি মনে করতেন যে আমি ডিফেন্ড করব, আমি সেটা বলেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি সেটা বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, দ্য ফ্যাক্ট ইজ, প্লিজ, না, ইটস ইম্পর্টেন্ট বিকজ আমি কি কোট করছি, এটা ইম্পর্টেন্ট। জি, আপনি আমাকে ইউ কান্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ। আমি কি বলছি? আপনি যা বলেছেন দর্শক শুনেছে, আমি যেটা বলছি আমি ওনার সঙ্গে একমত হয়েছি। বলুন, আপনি বলুন। এটা অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এটা একটা চেতনার যুদ্ধ। মুক্তিযুদ্ধ যেভাবে সংগঠিত হয়েছিল, সেখানকার অনেক অমীমাংসিত ইস্যু, যেটা জুনায়েদ সাকিব বলেছেন, সেটার মীমাংসার উদ্দেশ্যে আজকের এই আন্দোলন শাহবাগের। কিন্তু শাহবাগটি মুখ্য জিনিস নয়। মুখ্য হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, যেটা খুব সুন্দরভাবে রেজাউল করিম সাহেব ব্যাখ্যা করেছেন, যেটা তার জ্ঞানগর্ভ, তিনি আইন পেশার সাথে সম্পৃক্ত এবং সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মূল দ্বন্দ্বটা সেখানে, এবং সেই জায়গা থেকেই আমি আবারও বলছি যে একটি অবস্থানে আসার চেষ্টা করেছিল বিএনপির নেতৃত্বে, ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, কিন্তু সেই অবস্থানে তারা থাকতে পারছে না। যে অবস্থানে 3 বছর চুপ থাকার পরে ওই সিলেটের জনসভায়, রাজশাহী জনসভায় গিয়ে নাম উচ্চারণ করে বলেছেন, প্রতিটা টেলিভিশন চ্যানেলে এটা দেখানো হয়েছে, দেলার হোসেন সাইদি, নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা যুদ্ধ অপরাধী নন, তাদেরকে ভুয়া
মামলা দিয়ে আটক করা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, পরিষ্কার, এটা নিয়ে বিতর্কের কোনো বিষয় নেই। আমি যে আরো দু একটি বিষয় বলতে চাই, আমাকে একটু দয়া করে ওই শেষে আরেকবার যদি স্মরণ করিয়ে দেন যে আবার উত্তরণের প্রসঙ্গ সম্বন্ধে আমি একটু বলতে চাই। তার আগে একটি জিনিস বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য করছে না। হ্যাঁ, ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা সম্পূর্ণ সামনের দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে নয়। কিভাবে? আমরা কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি আমাদের 29শে ডিসেম্বর 2008-এর নির্বাচনে ম্যানিফেস্টোতে লিখেছি। সেই ম্যানিফেস্টোর কমিটমেন্ট ডেলিভার করার জন্য আমরা এই কাজগুলি এখন করছি। এখানে ক্ষমতায় যাওয়া না যাওয়া এটা ভোটারের বিষয়, তারা পরে বলবেন, কিন্তু এখানে ব্যাকডোরের কোনো পরিকল্পনা, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিটমেন্টের ফুলফিলমেন্ট করার চেষ্টা করছি। আজকে সংসদে শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ বক্তৃতা করেছেন, আমি এটা একটু আবার কোট করতে চাই। এটা মানে একটা বেদনা, একটা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের যে ব্যথা বুকের ভেতরে। আজকে এই যে গণহত্যা বলছেন, হত্যাকাণ্ড বলছেন, আপনার অপারেশন ক্লিন হাট, শতাধিক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছিল, বিনা বিচারে মেরে ফেলা হয়েছিল। শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করে ঢাকার কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল এবং সেখানে কোনো ধরনের ডিভিশন দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে কুষ্টিয়া কারাগারে ট্রান্সফার করার সময় কোনো একটি ফেরিঘাটে, খুব সম্ভবত দৌলতদিয়ার দিকে ফেরিঘাটে, উনি একটি পতাকা দেখেছিলেন একটা গাড়ির, ওই প্রিজন ভ্যানের ফাঁক দিয়ে। উনি জিজ্ঞেস করেছিলেন পুলিশদেরকে, কনস্টেবলদেরকে, যে গাড়িটি কার। তারা বলেছিল মন্ত্রী মুজাহিদের গাড়ি। মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীন বাংলাদেশে অপারেশন ক্লিন হার্টের নামে কারা অন্তরীণ আর মুজাহিদের পতাকা উঠছে গাড়িতে। এটা যে কত বড় ব্যথা, কত বড় বেদনার, এটা যদি আমরা কোনো বিচারের মাধ্যমেও যদি সুরা না করতে পারি, একসময় প্রকৃতি এটার বিচার করবে, তাদের যারা এই কাজটি করেছে এবং তাদের দোসরদের। এই কথাটি কিন্তু এত মানে ভুলে যাওয়ার কোনো বিষয় নয়। আর আমি একটু আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে এখানে জি আমার উত্তরণের উপায় সম্বন্ধে আমি খুব সহজে জাম্প করতে পারি কনক্লুশনে, কিন্তু এটা করতে চাইবো না, কারণ রাজনীতি খুব জটিল একটি প্রক্রিয়া, খুবই জটিল একটি প্রক্রিয়া। অবশ্যই রাজনীতির জটিল প্রক্রিয়া, ইটস নট ইজি, সবাই কেমন রাজনীতিতে আসেও না। সেটি হচ্ছে যে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধীদের বিচারের পাশাপাশি এখন কিন্তু আইন সংশোধন হয়েছে। দলগতভাবে মওদুদির তৈরি করা জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং মওদুদি কে ছিলেন সে বিশদ ব্যাখ্যা আমি যাচ্ছি না। যার ফাঁসির রায় হয়েছিল পাকিস্তানে, তার ফাঁসি হওয়ার কথা ছিল, করে ঠিক একই প্রক্রিয়াতে জামাত ইসলামী চেষ্টা করছে আন্তর্জাতিক সমর্থন দিয়ে। মওদুদি যেমন তার ফাঁসির রায় বা বাতিল করে 14 বছরের কারাদণ্ড নিয়েছিল, দিয়ে 2 বছর পরে বের হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে জামাত ইসলামী আজকে ইন্টারনেটে দেখেন ব্লগ, যে ব্লগে 101 লক্ষটির উপরে পোস্ট রয়েছে, এটা কেনার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকে, যেন তারা ইজিলি ওই সার্কুলেশনটা পায়, ওই ভিউয়ারশিপটা পায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যে পন্থা অবলম্বন করছে, এই পন্থা আমাদেরকে দলমত নির্বিশেষে, এটা আমি আশা করবো যেন হয়, কিন্তু এটা হওয়ার নয়। এই যে বললাম রাজনীতি খুব জটিল একটি প্রক্রিয়া। জাতীয়তাবাদী দলকে তাদের অবস্থান থেকে সরে আসতে হবে। জাতীয়তাবাদী দলকে আপনার কাছে যাবো, তবে আলাল ভাই এখনো আমাদের সঙ্গে লাইনে আছে, ওনার যদি আরো কারো কাছে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। প্রশ্ন মানে আবার প্রশ্ন উত্তর প্রশ্নটি মাহি ভাইকে করলে ভালো হয়, যেহেতু এখন কুমিল্লার কেন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়ার পরেও তিনি এখনো মুক্ত হওয়ায় ঘুরে বেড়াচ্ছেন কিভাবে? এবং মুক্তিযুদ্ধের সংগঠক জয়দেবপুরে প্রথম প্রতিরোধকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আজকে গুলি করে তিনি এখন পুলিশের, এটা কি তোফায়েল আহমেদের পতাকা দেখে আহত হওয়ার চেয়ে অনেক বেশি মাত্রার না? ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যদি বলেন প্রশ্নটা কিন্তু আসলে আমরা পরে আসবো, উনি আবার উত্তর দিবেন, আপনি ওনার সময় উত্তর দিবেন। আচ্ছা আমি আসি একটু, আমার মনে হয় আমি তারানাপা একটা কথা বলেছেন, আমার স্পিরিট টুডে, যে আমরা সবসময় দলের কথা চিন্তা না করে, ব্যক্তির কথা চিন্তা না করে, আমাদের দেশ আগে আমাদের সবচেয়ে সামনে আসলে এগিয়ে আসা উচিত। এবং যে ঐক্যের জায়গাটা, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই গণজাগরণের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, সেই জিনিসটা কিন্তু বোঝা গেছে তরুণদের মাধ্যমে। দেশের মানুষ আসলে ঐক্যবদ্ধ। এখানে সারিয়া ভাই একটা কথা সত্যি সত্যি বেদনা হতে হয়েছে, দুঃখ পেয়েছি, যে ওনাদের রাজনীতিটা ওই তরুণদের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্লিজ এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, এখানে পক্ষ অনেকগুলো হয়ে গেছে আজকে। আওয়ামী লীগ অথবা সরকারি দল, এরশাদ সাহেব সহ মহাজোট, অন্যদিকে বিএনপি এবং 18 দলীয় জোট আলাদা পক্ষ, অন্যদিকে শাহবাগের চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্ম আরেকটা পক্ষ, আর শাহবাগের মঞ্চ আলাদা পক্ষ। মেক ইট সেপারেট, ইফ ইউ পুট ইট টুগেদার। আপনার রাজনৈতিক কারণে, এবং ওনার বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে, উনি স্পষ্টভাবে যেটা বললেন সেটা বাংলাদেশের
তরুণ প্রজন্মের প্রজন্ম চেতনা পুরো পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করি যদি বাংলাদেশের ভবিষ্যৎ থাকে। উনি বললেন যে শাহবাগ থেকে দুটো জিনিসের পাশাপাশি তৃতীয় আরেকটি জিনিস প্রমাণ পেয়েছে, যে যারা এই যুদ্ধাপরাধীদের দোষের 18 দলীয় জোট কোট আনকোট করে বলেছেন, দ্যাট ইজ ওয়ান পক্ষ আর সারা বাংলাদেশ আরেক পক্ষ, চেতনার বাইরে। এইভাবে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম শাহবাগে বাংলাদেশকে বিভক্ত করবার জন্য নামে নাই, সেটা আপনাদের রাজনীতি হতে পারে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতি। তাহলে ম্যাডাম খালেদা জিয়া যখন বলছেন এখানে ডেস্টিনি আনতে হবে, শেয়ার মার্কেট আনতে হবে, তত্ত্বাবধায়কের বিল আনতে হবে, সেটা পক্ষ করা নয়। আমি আমার অবস্থান অবশ্যই বলবো। শাহরিয়ার ভাই, আপনি অবশ্যই বলবেন। আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য ডিফেন্ড করতে এখানে আসি নাই, সেটার দায়িত্ব অ্যানি ভাইয়ের আছে, তাদের আছে, তারা করবেন। হ্যাঁ, বাট আমার বক্তব্য সেটা না। বেগম খালেদা জিয়া কি বলেছেন, তার বক্তব্যের মধ্যে খুব ভুল হচ্ছে, সেটা আপনার ধরা এক জিনিস। আর তরুণ প্রজন্মের ঘাড়ে বন্দুক রেখে আপনি আপনার রাজনীতির গুলি চালাবেন, যে শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করে দিছে, একদিকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আর বাকি সব রাজাকার। দ্যাট ইজ নট কারেক্ট। প্লিজ, ওই কাদের সিদ্দিকীও বঙ্গ রাজাকার, ইট ইজ নট কারেক্ট। আপনারা দয়া করে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাঁধে বন্দুক রেখার গুলি চালায়েন না। রাজনীতির জায়গায় তরুণ প্রজন্ম কোনো রাজনীতি নিয়ে শাহবাগের মঞ্চে নামে নাই। তরুণ প্রজন্ম বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, তাদের আবেগ নিয়ে, তাদের উচ্ছ্বাস নিয়ে তারা সেখানে নেমেছিল, আপনার রাজনীতি করবার জন্য নয়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে শাহরিয়ার ভাই, আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন বয়সে। আমরা আসলে 40-এর পরে গেলে তো আসলে আর তরুণ বলা যায় না। আমার চুল পাকা, ওনার চুল একটু কম পাকা। তারা না পাও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। রেজাউল ভাই যেটা বলেছেন, আমি সেই জায়গায় দিয়ে আমার বক্তব্য শেষ করব। সাকিব ভাই কিন্তু স্পষ্টভাবে কিছু কথা বলেছেন। আমি বলেছিলাম বিরতির সময় যে ওনার কথা স্পষ্ট আসলে শোনার চেষ্টা করা উচিত, কারণ এখানে একটা জিনিস যদি করে ফেলেন, শাহবাগে গেছো, যাও নাই, তুমি রাজাকার। আরেক পক্ষ বলবে শাহবাগে গেছো, সরি মাহি, এটা কেউই বলে নাই। ওই যে পতাকা উত্তোলন মাননীয় মন্ত্রীর কথা বলা হয়েছে, এটা বাধ্যবাধকতা রয়েছে। আমি বলি নাই, আপনি বলছেন বলি নাই। কিছু মানুষ বলে, আবার বলে শাহবাগে গেছো, যদি যাও তাহলে তুমি নাস্তিক, আর না গেলে তুমি রাজাকার। আমরা মধ্যপন্থী কর্নার মানুষ যারা আছি, এটা কিন্তু ঠিক না, দুইটাই রং। বোথ ইজ কারেক্ট। শাহবাগে গেলে, আমি শাহবাগের মঞ্চে গেছি রাত 3টা পর্যন্ত অবস্থা, আপনার সাথে আমার 1 দিন না 2 দিন দেখা হয়েছে। আমি এর মানে এই না যে আমি শাহবাগের চেতনার সাথে আছি, বা শাহবাগের মঞ্চ থেকে যেই ঘোষণায় আসবে তার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে, কারণ সেখানে একটা এসেছে নির্দলীয় রাজনীতির লোকরা, আর সেই মঞ্চে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র 14 দলের ছাত্র সংগঠনের নেতারা। সাকিব ভাই তো আপনি আছেন মঞ্চে, আপনি তো মঞ্চের কমিটিতে নাই, আপনি তো সারা রাত ওখানে পার করছেন, আমিও পার করছি ভাই, সেটা নাই। অতএব মঞ্চ, এই জন্য বলছি মঞ্চ ইজ রাজনৈতিক। অফকোর্স প্রত্যেকটি 14 দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেই মঞ্চে বক্তব্য রাখে, তাদের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, তাদের মাধ্যমে কর্মসূচি ঘোষিত হয়। হ্যাঁ, দলের বাইরে 1-2 জন থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আমিও কিন্তু সেখানে গিয়েছি, আমি দেখেছি সেখানে ডক্টর কামাল হোসেনও গিয়েছে, সেখানে বদরুদ্দোজা চৌধুরী গিয়েছে, সেখানে ইসলামী ছাত্র সেনা গিয়েছে। তারা আওয়ামী লীগের জন্য যায় নাই। আমরা মনের থেকে বিশ্বাস করেছি বাংলাদেশের তরুণ প্রজন্ম বিএনপি আওয়ামী লীগ চিন্তা করে সেখানে যায় নাই। ওখানে অনেক মানুষ দেখেছি যারা শহীদ জিয়ার ভক্ত, এখনো যায়। হ্যাঁ, না এখন যায় না, যে ডিফারেন্ট থিং। আমি প্রথম দিকের কথা বলছি। অতএব শাহবাগের চেতনার সাথে আপনার রাজনীতিকে দয়া করে সম্পৃক্ত করে বাংলাদেশের তরুণ প্রজন্মে 2013 সালের এই চেতনাটাকে নস্যাৎ করবার চেষ্টা করবেন। আমি এটার উত্তর দেব, আমি যদি সময় নাম্বার 2, আপনি স্পষ্টভাবে বলেছেন, আমি আপনার সাথে 100% একমত। জামাতে ইসলামী তাণ্ডবের রাজনীতি চালাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি রেজাউল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। জামাতে ইসলামী এই আইন মানি না, আদালতই ভাঙতে হবে, দ্যাট ইজ absolutely goes against the state. There is no doubt about it. আপনি বলেছেন প্রকৌশলীর মৃত্যু, তারা কি জানতো যে এরা জামাতে ইসলামের লোক ছিল, তাকে যখন ধাক্কা দিয়ে হত্যা করা হলো? এরা কারা? এরা দুষ্কৃতিকারী, কারেক্ট? বা তরুণ প্রজন্ম বলে ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে ওরাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম মনে করে আজকের বাংলাদেশ প্রতিদিনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেই সমস্ত ছাত্ররা হাতে চাপাতে নিয়ে দাঁড়িয়েছে তারাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম এই দুষ্কৃতির রাজনীতি থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবার কাছ থেকে মুক্তি। আমি ছাত্রদের কথা বলেছি, আমি অ্যানিমেকে বলেছি। ধন্যবাদ মাহি ভাই, আমাদের থার্ড রাউন্ডের দিকে যেতে হবে। আমি রেজাউল ভাই একটা কথা, আমার মনে হয় ওই লোহার সোনার পাথর বাটি বলে কিন্তু কিছু নেই, হয় সোনার বাটি নাইলে পাথর বাটি। আমি এইটা মানবো ওইটা মানবো না, হবে না। ইউর কারেক্ট যে আইনের গতিতে চলতে হবে। আপনি রায় মানেন না, আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি অ্যাপিলেট ডিভিশনে যান, রাস্তাঘাটে আগুন জ্বালাবেন কেন? দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আইনসম্মত পন্থায় যেতে হবে। আইনের বিরোধী, আইনের বাইরে যারা যাবে তারাই দুষ্কৃতিকারী। যদি আইন বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড চালানো হয়, শাহরিয়ার ভাইয়ের মতো একজন তরুণ এমপি
অথবা তারানা আপা, আমাদের কাছ থেকে মানুষ কিন্তু প্রত্যাশা করে উই হ্যাভ টু কল হোয়াইট স্পেড ইজ স্পেড। আমি বলি, আমি বিএনপিকে সবসময় সমালোচনা করি, আপনাকে বলতে হবে যুদ্ধাপরাধীর বিচার চাই, ফুল স্টপ। আপনারা বলেন যুদ্ধাপরাধীর বিচার চাই কিন্তু, তবে হবে না। আপনাকেও বলতে হবে হত্যাকাণ্ড সমর্থন করি না, ফুল স্টপ, তবে কিন্তু নাই। বলতে আসেন না তার হাতে ঝাড়ু ছিল, তার হাতে লাঠি ছিল, তাকে গুলি করা। ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই হত্যাকাণ্ড সমর্থন করেন? তারানা আপা, আপনার কাছে জানতে চাই শাহরিয়ার ভাই, এটা আমরা শেষ রাউন্ডে জানবো, হত্যাকাণ্ড সমর্থন করেন কিনা। থ্যাংক ইউ। আমি মাহিবী চৌধুরীর কথা দিয়েই বলছি, যুদ্ধাপরাধী সহযোগী বা মানবতা বিরোধী যে বিচার আজকে হচ্ছে, অবশ্যই আমরা এটা বিচার চাই, কিন্তু বলছি না, তবেও বলছি না। স্বচ্ছ বিচার চাই, প্রহসনের বিচার চাই না। ফুল স্টপ দিয়েছেন, বিচার চাই, ফুল স্টপ। ফুল স্টপ। দলীয় বিবৃতি অন্য কথা বলা। প্লিজ নো 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 নো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বলার সুযোগ দিই আমরা। এনিওয়ে, এই বক্তব্য ক্লিয়ার। প্রহসনের বিচার চাই না, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য বিচার চাই না, ভেরি ক্লিয়ার। বিচার নিয়ে রাজনীতি চাই না। আমি একটু শাহরিয়ার সাহেব আপনাকে বলছি যে আপনি বললেন যে মুজাহিদ সাহেবের কথা। মুজাহিদ সাহেব পতাকা উড়াইছে, পতাকা কি সর্বপ্রথম বিএনপি মুজাহিদ সাহেবের গাড়িতে দিছে? না। কেন ভুল করছেন? নুরু মাওলানা সরিষা বাড়ির আপনাদের ধর্মমন্ত্রী ছিলেন, পতাকা উড়ে নাই? আপনি জানেন না, সে সময় হয়তো রাজনীতির সময় আপনার ধারণা নাই। শাহ আজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, কত সালে সেটি হয়েছিল? ঠিক আছে, আপনি তো মুক্তিযুদ্ধের দল বলতেছেন, আপনি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার দল বলতেছেন না। তো আপনি আরেকটা আসেন, বিচারপতি বদরুল হায়দার চৌধুরী যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন, কেন সে সময় গোলাম আজমের সঙ্গে সেখানে বৈঠক হলো না? কদমবুসি হয় নাই? সেগুলা কি আপনি ভুলে যাবেন? সেগুলো ভুলার জিনিস নয়, বাংলাদেশের মানুষ তো সেটা ভুলতে পারে না। আজকে যে কথাগুলো আপনারা নিয়ে আসতেছেন, আপনাকে কিন্তু সেগুলো আগে ক্লিয়ার করতে হবে জাতির কাছে। আজকে জামাতের বা যুদ্ধাপরাধে নিয়ে যারা ক্ষমা চাওয়ার জন্য বলছেন, তারা ক্ষমা চাওয়া উচিত না, ক্ষমা চাওয়া উচিত কিন্তু আপনাদের, যারা সে সময়ে আপনার এদেরকে সহযোগিতা করেছে। আর বিচার বহির্ভূত হত্যার কথা বলছেন, বিচার বহির্ভূত হত্যা কি বন্ধ হয়েছে? বাড়ছে। তো সুতরাং থুতু না না, সিরাজ শিকদার কথা আছে, এরকম অনেক অনেক ট্যালেন্টেড কথা আছে। তো একেবারে তো এগুলা উড়ে দেওয়া যায় না। আর আপনি নির্বাচনী ইস্তেহারে আপনারা বলছেন যে আপনারা যুদ্ধ অপরাধীদের বিচার করবেন বা তাদের সহযোগীদের বিচার করবেন, ফাইন। একবারের জন্য কি পার্লামেন্টে আমরা যখন গিয়েছি ফার্স্ট টাইম, আপনার কাছে আরো একজন দর্শকের প্রশ্ন আছে, বিরোধী দল হিসাবে আমাদের সঙ্গে সেটা আরো একজন দর্শকের প্রশ্ন আছে, না এসে আপনি কি করলেন? ভাই আমার সময় প্রশ্নটা নিয়ে নিই, তাহলে আপনার আলোচনা সুবিধা হবে। যে দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে দ্রুত প্রশ্নটি করুন। জি, আমি আবে হায়াত বলছি, রংপুর থেকে। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, আনি ভাই এইমাত্র বললেন যে বিএনপি সমর্থন করে যে যুদ্ধাপরাধীদের বিচার চায়, এবং ওনারা অনেক কিন্তু তবে এগুলি লাগায় বলে, কিন্তু আমরা কি এটা বুঝতে পারবো যে আগামী বার যদি বিএনপি সরকার ক্ষমতায় যায়, তাহলে এই বিচারটা ওনারা কন্টিনিউ করবে? ওনারা সাধারণ মানুষকে। জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা অলরেডি বলেছি মানবতা বিরোধী সকল হত্যাকাণ্ডের বিচার করবো, এবং খুব স্পষ্ট ভাবে বলেছি, আমাদের জনসভা থেকে বলেছি। এর চেয়ে তো আর বেশি ক্লিয়ার করার কোন প্রয়োজন পড়ে না। এবং আজকে সরকারের এই যে অনেকে প্রশ্ন করছেন যে সরকারের মধ্যে যদি কোনো যুদ্ধ অপরাধীদের সহযোগী থাকে, তাহলে তাদেরও বিচার করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। পাশাপাশি আমি যে কথাটা বলছি, শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমি বলছি যে কথাটা, যে কথা আমি বলছি যে আপনাদের নির্বাচনী ইস্তেহারে আপনারা যুদ্ধ অপরাধী সহযোগীদের বিচার প্রসঙ্গ নিয়ে এসেছেন। তো পার্লামেন্টে 92-3 আমাদের সঙ্গে যে ঐক্যমতটা হলো, সেটা তো পরবর্তীতে সেই ঐক্যমত আপনারা স্থাপন রাখেন নাই পার্লামেন্টে। কিন্তু আমরা তখন যুদ্ধাপরাধী সহযোগীদের বিচারের জন্য আমরা ঐক্যমত পোষণ করেছি, কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে সরে গিয়ে আপনার 96-এ তাদেরকে আবার কিন্তু আপনাদের আন্দোলনের সাথী করলেন, প্লিজ। কিন্তু এবার আপনারা নিয়ে এসেছেন আপনাদের ইস্তেহারে, তাহলে সেটার জন্য তো আপনারা আমাদের পার্লামেন্টে কোনো আলোচনা করেন নাই। আমাদের সঙ্গে বসা দরকার ছিল, আলোচনা করতেন, তখন দেখতেন যে এটা নিয়ে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলে সেই বিচার প্রক্রিয়াটা হয় কি হয় না, সেটার জন্য তো এখন পর্যন্ত কোন জাতীয় ঐক্যমত গড়ার কোন সুযোগ। বরং আপনারা কি করলেন যে তত্ত্বাবধায়ক সরকার নতুন একটা ইস্যু নিয়ে আসতেন, আপনাদের শত দুঃশাসন, দুর্নীতি, সকল কিছুর ব্যর্থতাকে ঢাকার জন্য আপনারা আজকে শাহবাগে যারা আছেন তাদেরকে সেখানে আপনারা
দলীয়করণ অবস্থা নিয়ে গিয়েছেন এবং আজকে জাতিকে দ্বিধাবিভক্ত অবস্থায় শাহবাগটাকে যদি বলা হয় যে সেখানে আমরা যুদ্ধকে ফেস করব, শাহবাগ থেকে যদি বলা হয় যে সেখানে খালেদা জিয়াকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, কাদের সিদ্দিকীকে রাজাকার, নব্য রাজাকার বলা হয়, কাদের সিদ্দিকীর আপনার বঙ্গবীর উপাধি তুলে নেওয়া হোক, বা মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা বন্ধ করা হোক, তাকে জেলে নেওয়া হোক, পিয়াস করিম, তারপরে আসিফ নজরুল, তাদেরকে হত্যা করা হোক, তাহলে এই সেন্টিমেন্টের সাথে নতুন প্রজন্ম একমত নয়। অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। জি, আমি চট করে কয়েকটা কথা বলি, সময় কম। জনাব আন্দালিব রহমান পার্থ যেভাবে আবেগ নিয়ে কথা বললেন, সম্ভবত তিনি আবেগকে খুব জরুরি মনে করেন না। আমার মনে হয় রাজনীতিতে, কেন শুধু রাজনীতির জন্য না, সাধারণভাবে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, এবং মানুষ যখন ঐক্যবদ্ধ হয় আবেগ দিয়েই প্রথমত ঐক্যবদ্ধ হয়, মাথা পরে আসে। তো শাহবাগ আবেগ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং এটাই মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রাথমিক সূত্র। শাহবাগে মাথা ঐক্যবদ্ধ হবে। এবং জরুরি যে প্রশ্নটা, আপনারা যখন পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনা করেন অনেক সত্য বেরিয়ে যায়, মানে পরস্পর সম্পর্কে অনেক সত্য কথা বলে দেন, ফলে আমাদের অনেক কথা বলতে হয় না, সেটা আপনারা ইতিমধ্যে বলে দিয়েছেন। আমি কয়েকটা ছোট বিষয় বলতে চাই। শাহবাগের দলীয়করণের প্রশ্ন উঠছে। আচ্ছা, প্রথম দেখুন, জামাত ইসলামী নিজেও কিন্তু এটা দলীয়করণ করতে চাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার মধ্য দিয়ে। অর্থাৎ এটা যদি বানচাল করা যায় তাহলে তাদের দলের সুবিধা। বিএনপি কিন্তু বলেছে যে হ্যাঁ, এই আন্দোলনের আমরা স্বাগত জানাই, তবে একটা লিস্ট দিয়ে দিয়েছে যে এই ইস্যুগুলো এখানে তুলতে হবে। তাহলে এটা যদি তোলা হয় তাহলে বিএনপির দিক থেকে দলীয়করণ হয়। আমি শেষ করে আমার কথা, এই আন্দোলনকে স্বাগত জানা নাই, আমরা বলছি তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে স্বাগত, সাধুবাদ জানাই। আন্দোলনকে স্বাগত জানা নাই, আবার বলছেন যুদ্ধাপরাধীদের বিচার আপনারা চান, তাহলে একটু কন্ট্রাডিক্টরি হচ্ছে। যাই হোক, আমার কথাটা আমি শেষ করি। এখানে যদি আমরা যারা ধরেন গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করি, আমরাও যখন এই শাহবাগ থেকে আরো মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি চাই, আমরাও কিন্তু এক অর্থে দলীয়করণ করতেছি। আবারও বলুন, সরকার যদি এই দাবিকে সমর্থন করে এগিয়ে আসে, আমরা কি দাবি ছেড়ে দিব যে সরকার দাবি সমর্থন করছে, অতএব এ দাবি তো কিছুতেই আর আমাদের হতে পারে না? এটা একেবারেই ভুল প্রেমিস। দাবিটা যা উঠেছে, কে সমর্থন করছে আর কে করছে না, এটা তাদের সামনে একটা ওপেন বিষয় হিসেবে আছে। যারা সমর্থন করতে এগিয়ে আসছেন তারা তাদের অবস্থান নির্ণয় করছেন। সরকার যদি মনে করে যে এই তাদের নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যেই এটাকে রেখে দিবেন এবং তাদের যে ভোটের রাজনৈতিক হিসেব অঙ্ক, এর মধ্যেই এই আন্দোলনের পরিধিকে তারা সীমায়িত করবেন, আমার মনে হয় তরুণ প্রজন্ম থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কাজেই দলীয়করণের প্রশ্নটা আপনার দেখতে হবে যে শাহবাগ যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা তুলেছে, সেই আকাঙ্ক্ষার জায়গাটাকে প্রত্যেকটা দল নিজেদেরকে নতুন করে পুনর্সজ্জিত করে সেই আকাঙ্ক্ষার পথে হাঁটছেন কিনা। শাহবাগ কিন্তু এই কথা বারবার বলছে যে 42 বছর ধরে সেই পথে হাঁটেননি। এই জায়গাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দলকে পুনর্সজ্জিত হওয়ার প্রশ্ন আছে, না হতে পারলে ইতিহাসে আপনারা আস্থা করে যাবেন। জি জি, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নাস্তিকতা ইসলাম, এই যে একটা মানে বিপরীত তৈরি করা হচ্ছে, এবং শাহবাগের মানে একজন ব্লগারের নামে আপনারা অনেক কিছু ছাড়ছেন। আমরা কিন্তু রাষ্ট্রের ধারা ছাড়া হয়েছে, এটা প্রচারিত হয়েছে, সেটা ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, তার নামে অনেক কিছু ছাপানো হয়েছে। একটু সংক্ষেপ করতে হবে, আমাদেরকে শেষে দিকে যেতে হবে। প্রশ্নটা কিন্তু মানে ইয়ে করা দরকার, আপনি একটু সময় দিন। প্রথমত, যখন একটা আন্দোলনে আপনি অস্বস্তি বোধ করছেন, তখন আপনি একে লেবেলাইজ করছেন এবং এটার বিপরীতে আপনি চাঁদে মানুষের ছবি দিয়ে রাজনৈতিক সুবিধা তুলতে চাইছেন। বাংলাদেশের রাজনীতি টিকবে না, এটা আমরা পরিষ্কার করে বলতে পারি। আপাত যদি সুবিধাও হয়, চাঁদে মানুষের ছবি দিয়ে আপনি মানুষকে যদি কিছুটাও উদ্দীপ্ত করতে পারেন, দীর্ঘমেয়াদে এটা টিকবে না। বক্তব্যটা হচ্ছে ইসলাম বাংলাদেশে কিভাবে রাজনীতিকৃত হয়েছে। 47 সালের পাকিস্তান থেকে যখন পূর্ব বাংলার মানুষ আলাদা হয়েছেন, পূর্ব বাংলার মানুষ পাকিস্তানকে সমর্থন করেছিল, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু 47 সালে যখন ইসলাম মানে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করেছে, নিজের পরিচয় ভাষা সংস্কৃতির মধ্যে আবিষ্কার করতে শুরু করেছে, তারা কিন্তু ধর্ম ছাড়েনি, ইসলাম ছাড়েনি। আমি শেষ করে কথা তো বলতে দিতে হবে একটু প্লিজ। সেটা হচ্ছে আমি শেষ করি, সময় দিতে হবে, ধর্ম উত্তরণের উপায়টি করতে হবে। আপনি দেখবেন ইতিহাস ঘাটলে ঐতিহাসিকরা দেখিয়েছেন 54 সালের নির্বাচনে পূর্ব বাংলার মানুষ ঘোষণা করেছেন যে পশ্চিম পাকিস্তানিদের চাইতে তারা অনেক বেশি খাঁটি মুসলমান। অতএব
আপনাকে দেখতে হবে যে পাকিস্তান রাষ্ট্রটা যেটা সাম্প্রদায়িক রাষ্ট্রের চরিত্র ছিল, উচ্চবর্গীয় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য মূলত, কিন্তু তারা বলেছিল সবার স্বার্থ রক্ষা করবে, পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষা করেনি। আমার কথাটা শেষ করতে দেন। আরো একবার আসবো না, একটু শেষ করতে দেন। সেটা হচ্ছে যে তাহলে তারা যখনই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান থেকে বের হচ্ছিল তখনও বলেছিল তারা ইসলাম গেল, কিন্তু 71 সাল পর্যন্ত সেটা চলেছে। বাংলাদেশে কিন্তু ইসলাম যায়নি, 42 বছর ইসলাম যায়নি। ফলে একটা বড় পার্থক্য আছে। রাজনীতিকে আপনি যেভাবে এই যে ধর্মকে ব্যবহার করে আপনি মানুষকে নিজের পক্ষে টানতে চাইছেন, বাংলাদেশের মানুষ ইসলাম পরিত্যাগ, ধর্ম পরিত্যাগ না করে রাষ্ট্রকে, ধর্ম অনেকগুলো আছে, রাষ্ট্র একটাই, কাজে রাষ্ট্র কিভাবে সকল নাগরিকের হয়ে ওঠে সেই প্রশ্নটা তুলছে। ধর্ম না করে গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টি লক্ষ্য করেছি, গণজাগরণ মঞ্চ বা শাহবাগের যে চেতনা, সেই চেতনাকে আমরা যদি দৃষ্টিকোণ ভিন্ন করে দেখি তাহলে অর্থটা ভিন্ন হয়। এক গ্লাস পানির গ্লাসে অর্ধেকটা থাকলে আমি যদি বারবার বলতে চাই অর্ধেকটা গ্লাস খালি, আর তারানা হালিম যদি বলেন যে না, বিষয়টা হলো অর্ধেকটা গ্লাস পরিপূর্ণ, এভাবে যদি আমার দৃঢ় অবস্থান রেখে বিতর্ক সৃষ্টির চেষ্টা করি, সেটা ভিন্ন জিনিস হয়ে দাঁড়াবে। শাহবাগের যারা আছেন তাদের যে পায়াস উইশটা, এটা নিয়ে কারো কোনো বিতর্ক ছিল না। আমি ডিটারমাইন্ড করে বলতে পারি, প্রথম দিকে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বলছিলেন যে তাদের সেন্টিমেন্টের সঙ্গে আমরা একমত। পরবর্তীতে বিএনপি বলছিলেন যে তবে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকেও তারা আন্দোলনের ভিতরে নিয়ে আসে। আপনি দেখবেন ধারাবাহিকভাবে জামাত এবং তাদের যে তাণ্ডব লীলা, এটা নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী যখন ডেপুটি লিডার ছিলেন পার্লামেন্টে, সেই সময়ে মেজর শাহজাহান ওমর, মেজর হাফিজ থেকে অন্যান্যদের যে বক্তৃতার লিস্টটা আমার কাছে বইটা আছে, তারা বলছিলেন যে এই সহিংস হিংস্র দানবদেরকে রাজনীতির থেকে নিবৃত্ত না করলে সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন ছিল 30 লক্ষ মানুষের, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। শাহবাগে আপনি দেখুন, ডক্টর কামাল হোসেন গেছেন, এ নিয়ে বিতর্ক হয়নি। বদরুদ্দোজা চৌধুরী গেছেন, বিতর্ক হয়নি। সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদের অনুষ্ঠানটা হয়, শোলাকিয়ার ইমাম সাহেব তিনি গেছিলেন, তা নিয়ে বিতর্ক হয়নি। এখন যদি সংশয়ে, যেটা এনি বলছেন যে তাদেরকে কেউ কেউ বলছে কান যাওয়া ঠিক না, আবার আমি কিন্তু নিজে দেখেছি যে অনেকে ওই ডায়াসের পিছনে মুখ খুলতে পারে। কেউ বলেন নাই, শাহবাগের ওইখান থেকে যারা দায়িত্বশীল ছিলেন তারা বলেছেন, তারাই বলেছেন যে এখানে আসলে ঝামেলা হবে। আমি সেটা বলছি যে পিছনে দাঁড়িয়ে অনেকেই ছাত্র দলের যারা শিবিরের হাতে কোপ খেয়েছে তাদেরকে কিন্তু আমি নিজেও দেখেছি। আমি যেটা বলতে চাই অ্যাজ এ হোল, সেটা আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের অবস্থান থেকে নিজস্ব অবস্থানের চিন্তা চেতনা না রেখে সাদাকে সাদা, কালোকে কালো বলা দরকার। কারণ এনি ভাই, আপনারা যারাই এমপি হয়েছেন, 30 লক্ষ মানুষ রক্ত না দিলে, বাংলাদেশ স্বাধীন না হলে আপনি, শাহরিয়ার, তারানা হালিম বা আন্দালিব রহমান পার্থ কেউ এমপি হতেন কিনা আমি সংশয়ে। আজকের রাজনীতিতে মাহিবি চৌধুরীর যে অবস্থান, সেটা হতো কিনা, আমার মতো লোক, সাকির মতো লোক হতো কিনা। 30 লক্ষ মানুষকে যারা খুন করেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের বিচার কার্যক্রমটাকে যতদিন ঝুলিয়ে রাখবে, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, সেটা হলো একটি অপরাধের বিচার হলে আর একটি অপরাধ নিরুৎসাহিত হয়। যখনই একটি অপরাধের বিচার হবে না, ধরে নিন 1972 সালে দালাল আইনে যাদেরকে সাজা দেওয়া হলো, 1975 সনের 31শে ডিসেম্বর সকলকে জেলখানার থেকে ছেড়ে দেওয়া হলো। ওই কিন্তু অপরাধীরা, সাজাপ্রাপ্ত অপরাধীরা বাইরে আসার সুযোগ পেল। বঙ্গবন্ধুকে হত্যার পরে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে, আমি 1 সেকেন্ড শেষ করছি, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদের বিচার করা যাবে না আইন করা হলো। তারপরে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, রাষ্ট্রপতি জিয়াউর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন, তাহের সাহেব হত্যাকাণ্ডের শিকার হলেন, মোশাররফ সাহেব হলেন। আমি বলছি যে একটা হত্যাকাণ্ড বা একটা অপরাধের বিচার করলে অন্য অপরাধীরা কিন্তু মনে করে যে অপরাধ করে ছাড় পাওয়া যাবে না। এজন্যই কিন্তু সভ্যতার তাগিদে, কলঙ্ক লেপনের তাগিদে, মানবতার তাগিদে, আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদে যুদ্ধ অপরাধীদের বিচারে কোনো জোট, চিন্তা চেতনা সবকিছু বন্ধ করে আমি মনে করি এদেশে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিরোধী দল থাকবে মুক্তিযুদ্ধের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন হচ্ছে আমাদের উপসংহারের পালা। বাম দিক থেকে শুরু করবেন, 1 মিনিট করে পাবেন সবাই। উত্তরণের উপায়, এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা সবাই 1 মিনিট। উত্তরণের একমাত্র উপায়, আমি আবার তারানা আপার দিকে যাচ্ছি। উনি যেটা বলেছেন, দেশকে আগে আনতে হবে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং ঐক্যবদ্ধ করতে হবে জাতিকে। জাতি অলরেডি ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায়, কিন্তু আমাদের রাজনীতির কারণে আমরা হয়তো জাতিটাকে বিভক্ত করে রেখেছি। যেভাবে ওই যে সাহেব যে 40% লোককে আলাদা করে দিতে যাচ্ছেন যুদ্ধের মাঝারে, সেরকম না। আসলে জাতি আসলে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ জাতিকে
রাজনৈতিকভাবে ন্যূনতম কর্মসূচির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেটা সাকিব ভাই যেটা বলেছেন যে এই শাহবাগের অথবা আমি বলি তরুণ প্রজন্মের যে চেতনা, এই চেতনার মূল জায়গাটাই কিন্তু সাকিব ভাই বারবার আজকে আলোচনায় আনবার চেষ্টা করেছেন। যে আমরা ধরে নিচ্ছি কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল, সাইদির ফাঁসি হয়ে গেল, সবার ফাঁসি হয়ে গেল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। ধরলাম জামাত শিবির সবাই নিষিদ্ধ হয়ে গেল, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হলো না। যতক্ষণ না পর্যন্ত ওই ছাত্রলীগের হাত থেকে বিশ্বজিৎকে রক্ষা করা না যাবে, ছাত্র দলের হাত থেকে সনিকে রক্ষা করা না যাবে, ট্রু, যতক্ষণ না পর্যন্ত অপরাজনীতি বন্ধ না হবে, যতক্ষণ না পর্যন্ত শোষণমুক্ত সমাজ না হবে, যতক্ষণ না পর্যন্ত দুর্নীতি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবিত হবে না। সেই জন্য ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং একটাই শুধু কথা বলবো, আরেকবার শেষবারের মতো বলে নিচ্ছি, এই শাহবাগের অথবা তরুণ প্রজন্মের এই চেতনা থেকে প্রতিটি দলের কাছে একটি মেসেজ চলে গিয়েছে, এই দলগুলোকে পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া দলগুলো যদি শুরু করে, আওয়ামী লীগ, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো, তাহলে দেশের ভবিষ্যৎ সুন্দর হবে। আর যদি সেটা শুরু না করে, তাহলে শাহবাগের এই তরুণ প্রজন্মের চত্বর থেকে শেষ পর্যন্ত কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় সেটা সময় বলে দেবে। জি, ধন্যবাদ। আমার একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা হলো এরকম যে আমাদের কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত সময় করছি। আমাদের বিরোধী দলীয় নেতা ইতিমধ্যে ওনার সংবাদ সম্মেলনে বলেছেন আজকে দেশে একটা জাতীয় ঐক্যমত গঠন করতে হবে এই যুদ্ধ অপরাধীদের বা তাদের সংশ্লিষ্ট সহযোগীদের বিচারের প্রক্রিয়ায়। তাহলে সেখানে অবশ্যই তার আগে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, প্রেসিডেন্টের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে এবং সেখানে সকল রাজনৈতিক দলের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে। যুদ্ধ অপরাধী কারা, সেখানে দলমত নির্বিশেষে যারা যুদ্ধ অপরাধীদের সহযোগী তারা বাংলাদেশের রাজনীতিতে আসবেন না, রাজনীতি করতে পারবেন না, তাদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন জন্য যারা দায়িত্ব নেবেন রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন এবং সেখানে অন্যান্য দায়িত্বশীল লোক থাকবেন এবং সেখানে একটা সঠিক সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তাহলে আমি মনে করি জাতি এই সহিংসতা এবং যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে। চেষ্টা করবো আপনাকে দিয়ে। জি, তারা না প্রথম কথাটা একটু অ্যানি ভাইকে বলে নেই, সেটা হচ্ছে যে উনি একটা চমৎকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার দলের ভেতরে গিয়ে আপনাদের যে হাইয়েস্ট ফোরাম আছে সেখানে আপনি বলবেন আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেন এই কথাটির উল্লেখ থাকে যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান তাহলে যুদ্ধাপরাধীদের দোষর, লালবদর, রাজাকারদের বিচার করবেন এবং ইতিমধ্যে যাদের বিচার হয়েছে এবং ফাঁসি হয়েছে সে কোনোটাই আপনারা মওকুফ করবেন না বা তাদের খালাস করে দেবেন না। এবং আপনি বলেছিলেন আরেকটা কথা যে তবে, হ্যাঁ ছোট করে বলি যে তবে কিন্তু এগুলা আপনারা লাগাবেন না, তারপরও আবার হঠাৎ করে পরে কিভাবে যেন আপনি বললেন তবে কিন্তু স্বচ্ছ, এটা তো আমার স্বচ্ছ বিচার, তবে স্বচ্ছ। আমরা এই মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে শুধু স্বচ্ছ বিচার বলি নাই। একটু ছোট্ট করে জাস্ট আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা ইদানিং না আমি তো তবে লাগাবই না, আমি ওই সামনে নিতে পারছি না, খুব সংক্ষেপে আর পারছি না, আমরা একেবারেই শেষ সময় দিচ্ছি। শুধু বলি একটুখানি যে পাড়ায় পাড়ায় কিন্তু ইদানিং একটা প্রতিরোধ কমিটি গঠন করেছে যে তারা নিজেরাই প্রতিরোধ কমিটি গঠন করবে এবং যে সমস্ত দোকানপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দোকান মালিকরা নিজেরাই ক্ষতিপূরণ দিয়ে দোকানগুলো আরো চালু রাখবে। আমার মনে হয় এই ধরনের সমন্বিত এলাকা ভিত্তিক উদ্যোগ প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, না এগুলো তারা করছে, এগুলো তারা করছে, পেপারে বেরিয়েছে। আপনারা একা করলে তো হবে না, বিরোধী দল বা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবাইকে যদি করতে পারেন ভালো হতো। কিন্তু আলোচনা একেবারে পাতলা রাজনীতি করছে, আমরা দেশপ্রেম করতে হবে, এটাই আমার অনুরোধ। পাতলা রাজনীতি করবে না, ঘন দেশপ্রেম করবে। এটি অবশ্যই সরকারকে বিব্রত করেছে এবং আপনারা দেখেছেন যে আজকে বা গতকালকে বিশ্বজিতের হত্যা মামলার চার্জশিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 3 মাস, তারও আগে চার্জশিট ভুক্ত করা হয়েছে এবং যারা প্রকাশ্যে দেখেছেন তাদের সকলকেই চার্জশিট ভুক্ত করা হয়েছে। তো এই ধরনের ঘটনাকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না, তবে এটি রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ। সকল দলকেই এই ধরনের এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, যেটা অতীতে ব্যর্থ হয়েছে। সংসদ সদস্য সমাধানের জায়গা থেকে বলবো, অ্যানি ভাই যেটি দিয়েছেন এটা অবাস্তব একটি কথা বলেছেন এবং তারা প্রায় এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিতে হবে, এই সরকারের মেয়াদ পূর্ণ হবার পরে অন্য কোনো আলোচনা যদি থাকে সংসদে এসে বলতে হবে এই দেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছে।
এই সংকট যেটি বলেছেন সংকট, এটা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন নয়, বর্তমান যে সংকট, এই সংকটে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দিয়েছেন যে পাড়ায় মহল্লা একটা করে কমিটি করা হয়, প্রতিরোধ কমিটি, যেটা কানসাটে করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে করা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক মার্কেটে করা হয়েছে। সেই কমিটিতে যেন বিএনপির, যুব দলের, ছাত্র দলের, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এসে সংযুক্ত হন, এটা তাদের দল থেকে বলতে হবে। এবং না 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 আমার মামলা নিয়ে যাবো সেখানে, আমরা আশা করব তেমনটি হবে। বলতে গেলে বহুত হিসাব দেওয়া যাবে। আর বিএনপির ভেতর থেকে এই শুদ্ধি অভিযান চালু করতে হবে। যুদ্ধ অপরাধীদের প্রশ্নে, মানবতা বিরোধীদের প্রশ্নে, স্বাধীনতার পতাকার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং আমরা শুনেছি বিএনপির ভেতরে আন্দোলন শুরু হয়েছে ইতিমধ্যে। শেষ করবো, আপনি যদি এক দুই বাক্যে বলেন। এক দুই বাক্য সংক্ষেপে আমার আগের কথা থেকে বলি যে বাংলাদেশে 71 সালের মানুষ ধর্ম কিংবা বিশেষভাবে যে ইসলাম গেল বলে যে স্লোগান উঠেছিল সেটা যায়নি, বরং মানুষ যেটা পরিত্যাগ করেছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকে বাংলাদেশে 42 বছরে ধর্ম আছে, কিন্তু সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে, সেটা থাকা চলবে না। একটু শেষ করি। মানে এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আজকে তাদের এই পরিচয়ের কারণে যে ঘরে বসে হামলা করা হচ্ছে, আমাদের এটা প্রতিরোধ করতে হবে। শেষ যেটা হচ্ছে রাষ্ট্রকে আইন বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করার যে পূর্ব প্রস্তুতিগুলো সেগুলো নিতে হবে। শেষ, এবং শাসক শ্রেণী আজকে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে যেভাবে পদদলিত করছে সেটা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের নতুন রাজনীতি। ধন্যবাদ। আমার একেবারে সংক্ষিপ্ত কথা হলো, আইন মানতে হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে, এর কোনো বিকল্প। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একদম বলে দিচ্ছি, প্রথমত জামাতের ফ্ল্যাগ দেখে আওয়ামী লীগ বা আমাদের দুঃখ পাওয়া উচিত না, দুঃখ পাবে জনগণ। জামাত আজকে যেখানে আসছে, আমরা দুই রাজনৈতিক দলই রাজনীতি করে তাদেরকে এখানে এনেছি, এটা একটা কথা। দ্বিতীয় কথাটা সাকিবের সাথে আসবো, ভাই বারবার বললেন যে রাজীবের যে কথাটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, তিনি যদি এতই কনফিডেন্ট হয়ে থাকেন, এখনো সরকার একটা তদন্ত কমিটি করেননি। 7-8 মাস আগে ব্লগের বিরুদ্ধে মামলা হয়েছে, রিট তাদের তরফ থেকে আসেনি, বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথাই বাংলাদেশে কেউ মেনে নেবে না। আরেকটা সেকেন্ড কথা, রাজীব ডাজ নট রিপ্রেজেন্ট শাহবাগ, এটাও ইম্পর্টেন্ট, এটাও আমি বলছি। রাজীব এবং লাস্ট কথাটা আমি বলবো যে আওয়ামী লীগ মানে এখন এমন একটা অবস্থান হয়েছে যে ভাই আমি শেয়ার মার্কেটে টাকা ধরা খেয়েছি, আমি শেয়ার মার্কেটে টাকা ধরা খেয়েছি, এটা অর্থনীতি না, এখনো ভূগোল। তুই যুদ্ধ পরে বিচার চাস কি চাস না, ভাই আমি ডেস্টিনি ধরা খেয়েছি, এটা ভূগোল। এটা যাতে না হয়, এটাকে জানি কেউ পলিটিসাইজ না করে। শাহবাগ আসলেই সাধারণ মানুষের, সেটা জানি সাধারণ মানুষেরই থাকে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, আমাদের গোল টেবিল আলোচনা আজ এই পর্যন্তই শেষ করছি এখানে। অনুষ্ঠানটি আবারও দেখতে পারবেন আজ সকাল 8টায়। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।